উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ডাকপিওর চিঠি, লিখেছেন লিকতা ইসলাম মায়া। কণ্ঠে আমি তাসনোভা। পর্ব ৪৫। পাহাড় আর বেগের রূপকথার রাজ্য থানচি। দিগন্ত বিস্তৃত উঁচু নিচু পর্বতের সারিতে দেখতে দূর দূরান্তের থেকে ছুটে আসেন পর্যটকরা। পাহাড়ের বুক চিরে বয়ে চলা ঝর্ণার অঝোর ধারা আর কালো কালো মেঘের কোলঘেঁষে নেমে আসা রূপসী প্রকৃতিকে অন্যান্য করে তোলে। তখন হাত বাড়ালেই স্পর্শ করা যায় হিমশীতল মেঘের নরম স্পর্শ, যে অনুভূতিতে এক নিমেষেই জুড়িয়ে দেয় মন। নূরজাহান থানচিতে এসেছে আজ ৩ দিন। নূরজাহানের শ্বশুর শাশুড়ি ও বাড়ির সকলের সাথেই নিয়ম করে নূরজাহানের কথা হয়। শুধু মারিচ ছাড়া। মারিচ সময় চেয়েছে আর নূরজাহান সময় দিচ্ছে। এখানে দুজনের আলাদা থাকার পেছনে মারিতের ইচ্ছে। নূরজাহান শুধু নীরবে মেনে নিচ্ছে সবকিছু। শেফালির সঙ্গে দেখা করে শেফালির বাড়ি থেকে বেরোতে নূরজাহানের বেলা গড়ালো। আসরের পর মাগরিবের আজানের আগেই সময়টাতে নূরজাহান অটোরিকশায় উঠল। সূর্যটা পশ্চিম আকাশে ঢলে। রশিদের অটোরিকশাটা পাহাড়ি কাঁচা রাস্তা ধরে এগোচ্ছে। নূরজাহান নেকাবের আড়ালে পাহাড়ের চওড়া লাল আলোয় উঁকি দিচ্ছে সূর্যটার দিকে। তাকিয়ে রইল। শেফালি ও মর্জিনার সঙ্গে অনেক কথা বলা হয়েছে। শেফালির শরীর ভালো, তবে মেয়ের সাংসারিক ঝামেলায় শেফালির মন ভালো নেই বিধায় সে কয়েকদিন ধরে শিকদার বাড়িতে কাজে যায় না। নূরজাহান বলেছিল মর্জিনাকে নিয়ে কাল শিকদার বাড়িতে যেতে। মর্জিনা কয়েকদিন শিকদার বাড়িতে সবার সাথে বেড়ালে মেয়েটার মন হালকা হবে। মর্জিনা চেয়েছিল আজই নূরজাহানের সঙ্গে চলে আসতে, কিন্তু শেফালি তাইনি। মর্জিনার জামাই আসবে নাকি রাতে, দুজনে মিলেমিশ করানোর চিন্তায় আছেন শেফালি। যদি মর্জিনাকে ওর জামাই সাথে মিলেমিশে করাতে পারে তাহলে মর্জিনাকে সকালে স্বামী করে পাঠিয়ে দিয়ে সে শিকদার বাড়িতে কাজে যাবে। আর যদি মর্জিনার স্বামী মর্জিনাকে নিতে অস্বীকার করে তাহলে শেফালি মর্জিনাকে সাথে নিয়ে যাবে শিকদার বাড়িতে। নূরজাহান এখনো বাধা দেয় না। একটা মেয়ের ভরসায় আশ্রয়স্থলী হয় স্বামী ঘর, অথচ স্বামী করে একটা মেয়ের জীবনে দুষ্কর করে তোলে তার শাশুড়ি, ননদ ও ননাসরা। এই সমাজে মেয়েরাই মেয়েদের শত্রু হয়। জামাই করে বউদের অশান্তি স্বামী, শ্বশুর কিংবা ভাসুর করে না, করে শাশুড়ি, ননদ ও ননাস। মার্জিনার স্বামী করে মার্জিনার স্বামী বা শ্বশুর অশান্তি করে না, করে শাশুড়ি ও ননদরা। ওরা মর্জিনার স্বামী ও শ্বশুরের কান পড়া দিয়ে তখন মর্জিনার স্বামী ওকে মারধর করে, অশান্তিতে রাখে। বাস্তবতা বড়ই কঠিন। মেনে নেওয়া সহজ, কিন্তু সহা ততটাই কঠিন। নূরজাহান দীর্ঘশ্বাস ফেলে পাহাড় থেকে দৃষ্টি সরিয়ে পাশে বসা বাবার দিকে তাকিয়ে বলে, হাসপাতালের প্রজেক্টের কাজ কত দূর আব্বা? হাসান নূরজাহানের সঙ্গে পেছনে বসলেও রশিদের সঙ্গে কথা বলছিল। মেয়ের কথায় হাসান পাশে তাকিয়ে কৃতজ্ঞ স্বরে বলল, আলহামদুলিল্লাহ, ভালোই চলতেছে কাজকাম। আর 2টা মাস কাম করলে শেষ হইয়া যাইব ইনশাআল্লাহ। জামাই বাবাজি 2 হাতে টাহা টানতাছে হাসপাতাল বানানোর লইকা। গ্রামের মানুষও মেলা খুশি। গ্রামের হকলটি এন আইয়া হাসপাতালের কাম দেখা যায় আর জামাইরে দোয়া কইরা যায় এর লইকা। যে কাম গ্রামের মানুষ সৌদাগর বংশের লইকা কখনোই করবার পারে নাই, সেই কাম জামাই করতাছে, তাও সৌদাগর বংশের মানুষ মানুষ করে জিম্মা রেখা। এই লইয়া কত প্রশংসা করে গ্রামের মানুষ জামাইয়ের লইকা। স্বামীর প্রশংসা শুনে নূরজাহানের চোখে মুখেও আনন্দ ও গর্ববোধ দেখা যায়। নূরজাহান বলে, এখন কি হাসপাতাল প্রজেক্টের কাজ চলতেছে আব্বা? যাওয়া যাবে এখন? বিহাল পইরার পর কাম বন্ধ হইয়া যায়। এখন হাউনজালা প্রজেক্টের এরিয়ায় তালা লাগাইয়া দায়ী পাহারাদার। সকাল 8টার আগে খুলব না। আমনে যাইতে চাইলে কাল সহালে লইয়া যামনে। এখন 3 হইনসাবেলা হইয়া গেছে। আল্লাহ, আমি এগুলা ভাষা পড়তে পারছি না। এগুলা কি চট্টগ্রামের ভাষা না কোথানকার ভাষা? এখন যাইতে যাইতে আমনে মাগরিবের আজান রাস্তায় পইরা যাইব। গ্রামের আবহাওয়া আপনি তো জানেন আম্মা। হাইনসাবেলা বাইরে তখন ভালা হইব না। নূরজাহান হাসানের কথা মেনে নিয়ে সম্মতি জানায়। কিছুক্ষণ নীরবতা চেয়ে গেল। পাহাড় পেরিয়ে জমির মধ্যে রাস্তা দিয়ে রশিদ অটোরিকশা চালাচ্ছে। রাস্তার 2 পাশে গর্তের দিকেতে নতুন পানি থই থই করেছে। ধান ক্ষেতগুলো আধা পাক কাঁচা। রাস্তার পাশ ঘেঁষে কাশফুলে গাছ দেখা যাচ্ছে, কিন্তু কাশফুল নেই। পাহাড়ির কাঁচা রাস্তায় মানুষের বড় অভাব। এদিকটায় বসতি নেই বললেই চলে। এইসব জমে জমা পাহাড়ি মানুষেরা চাষাবাদ করে। পাহাড়ের দিকে তাকালে ছোট ছোট ঘর দেখা যায় রাস্তা থেকে। এই এলাকাটাও থানচিরই একটা অংশই। হঠাৎ পানিতে ঝাঁপিয়ে পড়ার কিছু শব্দ পেল। ঝাপসা। নূরজাহান দূরে পাহাড়ের দিকে অন্যমনস্ক হয়ে তাকিয়েছিল। আচমকা রশিদ গায়ে হ্যান্ডেল চেপে হৈ হৈ করে উঠল। এই কেডারে তোরা? কি ফালাইতাছোস পানিতে? ওই দাঁড়া তোরা। রশিদ গাড়ির বেগ বাড়ায়। নূরজাহান ও হাসান দুজনে চমকে উঠে গাড়ি দুপাশে থেকে মাথা বের করে সামনে তাকাতেই দেখল বড় একটা কালো মাইক্রো গাড়িতে 2টো ছেলে ওদের দেখে আতঙ্কিত ভঙ্গিতে গাড়িতে লাফিয়ে উঠে চলে যাচ্ছে।
রশিদ চিৎকার ছেলে দুটো হাতের বস্তার দিকের পানিতে ফেলেই ভয়ে লাফিয়ে উঠে গাড়িতে করে চলে যায়। রশিদের অটোরিকশা মাইক্রো গাড়ির সাথে পাল্লা দিয়ে না পেরে অতি পরিচিত ছেলেদের ফেলে যাওয়া বস্তার সামনে এসে গাড়ি থামে। রশিদ গাড়ি থেকে লাফিয়ে নামতে নামতে বলে, কি জানি ফেলাইয়া গেছে হালারা। হাসান নূরজাহানের দ্রুত পায়ে গাড়ি থেকে নেমে রশিদের পাশাপাশি রাস্তায় দাঁড়ায়। দিকের নতুন পানিতে ভাসছে একটা বস্তা। বস্তাটা এখনো পানিতে ডুবে যায়নি। বস্তা থেকে মটকা গন্ধ নাকে আসতেই রশিদ ও হাসান নাক চেপে ধরে থুতু ফেলে। নূরজাহান মেকআপের উপর দিয়েই নাক ধরেছে। হাসান বলে, এই পসা গন্ধটা এই বস্তাতেই কা আইতাছে রশিদ। বস্তাটা পানিতেই কা উপরে লইয়া আয় দেখি হারামজাদারা কি ফেলাইয়া গেছে পানিতে। রশিদ হাঁটু পানিতে নামতে গিয়ে গলা পানিতে চলে যায়। দিঘির গভীরতা অনেক। রশিদ প্রথমে বুঝতে পারেনি, তাই গলা পানিতে ডুবে যায়। বস্তাটা টেনে পাড়ে নিয়ে আসতে হাসান ধরাধরি করে বস্তাটা রাস্তায় তোলে। বস্তার দুর্গন্ধে শরীরে গলে রশিদ বমি করে ফেলে। হাসান নূরজাহানও পেট গলিয়ে আসে বমিতে। দুজন নাক চেপে কয়েক কদম দূরে সরে যায়। রশিদ ভেজা শরীরে ওয়াক ওয়াক করে বলে, জানোয়ারের দল, এই বস্তায় বস্তা কি জানি ফেলাইয়া গেছে। দুর্গন্ধ তখন যাইছেই না। এইটার মধ্যে কি আছে আর দেহন লাগবো না। যাই তাহু কোকা তেমন পচা গন্ধ শোয়া যাইতাছে না। এইটারে আবার পানিতে ফেলাইয়া দেই চাচা। হাসান নাক চেপে সম্মতি দেয়, দে ফেলাইয়া, কি পচা গন্ধ। ইস। নূরজাহান বাধা দিয়ে বস্তার দিকে এগিয়ে আসে। নাক চেপে শোয়া যাচ্ছে না, পেটে গুলিয়ে বমি আসছে। নাক চেপে বস্তার দড়ি ধরে টান দিয়ে নূরজাহান বলে, এত পচা গন্ধ কেন ছড়াচ্ছে? এইটা দেখা দরকার আছে রশিদ ভাই। লোকগুলো বা কেন এই নির্জন এলাকায় এসে লুকিয়ে একটা বস্তা ফেলে যাবে? তাদের মনে ভয় ছিল বিধায় তারা আমাদের দেখে ভয় পালিয়েছে। বিষয়টা সন্দেহান। তাই আমাদের বস্তা খুলে দেখা দরকার, কি আছে এতে। নূরজাহানের কথা যৌক্তিক বলে রশিদ ও হাসান দুজন মেনে নিয়ে এগিয়ে আসে। কিন্তু দুর্গন্ধে আবারও পিছিয়ে যায়। রশিদ বলে, তুমি তো দেখো কি আছে বস্তার মধ্যে। আমি এই পচা গন্ধ সইতে পারতাছি না নূরজাহান। হাসান মেয়েকে একটা বস্তা নিয়ে টানাটানি করতে দেখে তিনি এগিয়ে আসলেন। বস্তার মুখে দড়ি ধরে চাইলেও নূরজাহান হাত উঁচিয়ে নিষেধ করে সতর্কতার সাথে বলে, সরাসরি হাত দিয়ে এই বস্তার স্পর্শ করবেন না আপা। বলা যাচ্ছে না লোকগুলো বস্তার ভিতরে কি ফেলে গিয়েছে। তবে ভালো কিছু যে ফেলে যায় নাই আন্দাজ করতে পারছি। আপনি বা রশিদ ভাই আপাতত বস্তায় হাত দিয়ে না, আমি দেখছি বিষয়টা। নূরজাহান মুখের নিকাব খুলে আশেপাশে খুঁজে তেমন কিছু পেল না। রশিদ অটোরিকশা কাছে গিয়ে সিটের উপরে থাকা পাতলা আবরণের পলিথিনটা টেনে ছিঁড়ে নিয়ে বস্তার সামনে ফিরে আসে। রশিদ হাই হাই করে চিল্লায় নূরজাহানের তার গাড়ির নতুন সিটগুলো নষ্ট করে ফেলেছে দেখে। নূরজাহান প্রতিক্রিয়া দেখালো না। পলিথিনগুলো হাতে পেঁচিয়ে বস্তার দড়ি খুলে দেখে রশিদ থেমে যায়। হাসান ও রশিদের কৌতূহল ঘুরে যায় বস্তার দিকে। কি আছে এই বস্তায়? নূরজাহান টেনে বস্তার মুখ খুলতেই নূরজাহানের পায়ে কাছে লুটিয়ে পড়ে বিভৎস একটা খণ্ডিত মাথা। কাটা মাথা দেখা মাত্রই হাসান ও রশিদ ভয়ে ছিটকে সরে গেল। রশিদ তাৎক্ষণিক চিৎকার করে, ও মা গো, এইটা কি? নূরজাহানের পায়ের দিকে তাকায়। গড়িয়ে পড়া মাথাটার দিকে তাকে নূরজাহানের শরীর দুলে ওঠে। কিন্তু এতে নূরজাহানের অস্থির উত্তেজনা কিংবা বিচলিত ভাব দেখা গেল না। বরং অদ্ভুত সাহসী নূরজাহানের দেখা মিলল এই প্রথম। কাটা মাথাটার মুখটা ঝলসে থেতলে আছে। মুখের চামড়ায় পুড়ে ছিঁড়ে গিয়েছে। চেনার উপায় নেই। ঠোঁটগুলো পুড়িয়ে যাওয়ার দুই দাঁতের মাঝে জিহ্বার কামড়টা কামড়ে আছে। নূরজাহানের পায়ে জুতো দিয়ে মাথায় হালকা আঁচ নাড়িয়ে অল্প ঝুঁকে যায়। দেখার চেষ্টা করে মাথাটা ছেলের নাকি মেয়ের। মাথার ঘাড়ের অংশটায় ছোট ছোট চুল দেখে চট করে বুঝে যায় এটা একটা ছেলের কাটা মাথা। নূরজাহানের বস্তা টেনে রাস্তায় ফেলে বলে, একটা ছেলের লাশ, খুব সম্ভবত আমাদের মান্নান বয়সের হবে ছেলেটার বয়স আপা। নূরজাহানের সাহস ক্ষমতা নির্ভয় দেখে রশিদ ও হাসান দুজনে অবাক হলো। যেখানে পুরুষ হয়ে বিভৎস পোড়া কাটা মাথা দেখে তারা ভয় পাচ্ছে, সেখানে নূরজাহানের বস্তা খুলে লাশের তদন্ত করছে। হাসান দ্রুত এগিয়ে আসে। বস্তায় লাশ দেখে তিনি ভয়ার্থ অস্থির হচ্ছে। কাটাকাটি, রক্ত, লাশ এসবে তিনি অভ্যস্ত নন। জীবনের সংগ্রামে বাঁচতে বাধ্য হয়ে তিনি রামদা হাতে চালান, নয়তো সৌদাগর বংশের লোকে ওনাদের মেরে ফেলবেন। হাসান ভুলবশত আবার খালি হাতে লাশের বস্তায় হাত লাগাতে চাইলে নূরজাহান বাধা দিয়ে বলে, কোনো কিছুতে স্পর্শ করবে না আব্বা, পুলিশে গেছে ঝামেলায় পড়বেন। হাসান নূরজাহানের মতো করে রশিদের গাড়ি পলিথিন ছিঁড়ে হাতে পেঁচালো। বস্তায় বাকি অংশটায় বস্তায় শোয়াতেই তিনজন বুঝতে পারল এটা আসলে ছেলের লাশ ছিল। লাশটাকে দুটো খণ্ডে কাটা হয়েছে। ছেলেটাও গা চলছে যাওয়ার মতো, কুচকানো, হয়তো কয়েকদিন আগে মারা হয়েছে, সেজন্য লাশটা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। রশিদ ভয়ে বাপপেটি থেকে দূরে দাঁড়িয়ে আটকে উঠে, কিন্তু দৃষ্টি লাশের উপরেই তাক করা। হাসান লাশটা দেখে বলে, আম্মা, এই লাশটা মনে হয় অ্যাসিড দিয়ে পোড়ানো হয়েছে।
নূরজাহানের ললাটে ভাঁজ ফেলে লাশটাকে বেশ মনোযোগে দিয়ে পর্যবেক্ষণ করছিল, যেন কোনো কিছু সন্ধান করেছে লাশে। হাসানের কথায় নূরজাহান বাবার দিকে তাকিয়ে বলে, আপনি কিভাবে বুঝলেন লাশটাকে এসিডে পোড়ানো হয়েছে? সেই দিন হাসিনার পোলাটারও তো একই কইরায় পোড়ানো আসিল। পুলিশ কইছে এমন পোড়া শরীরে নাকি এসিডে পোড়াইলেই হয়। হেল্লইকা আন্দাজে করতাছি আগুনে পুড়লে শরীর কালা কইলার লাহান পুড়াইয়া যাইত, কিন্তু এটা সিদ্ধ মাংসের মতো কাজটা হইয়া রইছে। এর থেকে বুঝবার পারছি এই পোলাটারে এসিডে পুড়াইয়া মারছে আম্মা। না ভয়, না কান্না, না আশঙ্কা, না উত্তেজনা বা হইচই, কেমন বহুরূপী নূরজাহান। চোখের পাতা স্বাভাবিক, ললাটে স্বাভাবিক ভাঁজ। বাবার কথায় লাশটার মাঝে কিছু খুঁজতে লাগলো আবারও। হাসান বলে, এমন কইরা লাশটা কি খোঁজেন আম্মা? লাশ পোস্টমর্টম করা মোহরি যেমন দক্ষ হাতে নিবহে লাশ নিয়ে খেলা করে, তেমনই নূরজাহান লাশ নিয়ে দেখছে যেন। নূরজাহানের দৃষ্টিতে অদ্ভুত সংকল্প। নূরজাহানের লাশটা হাতে পায়ের আঙুলে খুঁজতে খুঁজতে অবশেষে বাম পায়ের কনিষ্ঠ আঙুলে গোড়ায় খুব সূক্ষ্ম কিছু অক্ষর খোদাই করা পেল। DBSON365 লেখাটা দেখে মাত্রই কয়েক সেকেন্ডের জন্য নূরজাহানের দৃষ্টি দেখা যায় অস্থিরতায় গ্রাস। চঞ্চল দৃষ্টি এদিক ওদিকে ঘোরায় নূরজাহানের বিচলিত অস্থিরতা কয়েক সেকেন্ডের মাঝে স্বাভাবিক রূপ নেয়। নূরজাহান লাশ ছেড়ে উঠে দাঁড়িয়ে রশিদকে বলে, লাশটাকে দ্রুত পানিতে ফেলে দিন রশিদ ভাই, নয়তো আশেপাশে কেউ আমাদেরকে লাশ নিয়ে বসে থাকতে দেখলে বিপদ হবে, ভাববে আমরা লাশটাকে খুন করেছি। হাসান বাধা দিয়ে বলে, তাইলে আমরা আগে পুলিশকে কল দেই, এইখানে কি করছে তাই পুলিশ খুইলা কেমনে কইমুনে নাইলে। নূরজাহান হাসানকে বাধা দিয়ে বলে, এমনি গ্রামের মানুষ আমাদের খারাপ বলে, এই লাশের খবর আমরা আগে পুলিশকে দিলেও গ্রামের মানুষ ভাববে অন্য কিছু, পেছনে কথা বানাবে, বলবে আমরাই খুন করে পুলিশের কাছে ভালো শাস্তির কল দিয়েছি। তার উপরে সদাকর পরিবারের মানুষ এইটার জের ধরে আমাদের হেনস্থা করতে চাইবে। এর থেকে ভালো বস্তাটা যেভাবে ছিল সেভাবে বেঁধে পানিতে ফেলে দিন, কারো না কারো চোখে বস্তাটা এমনিই পড়বে, তখন তারাই না হয় পুলিশকে খবর দেবে। আমরা এখন ভালো করতে গিয়ে এই লাশের দায় আমাদের কাঁধে চলে আসতে পারে আব্বা। নূরজাহানের কথাটা যৌক্তিক। রশিদও হৈ হৈ করে সম্মতি দিয়ে বলে, নূরজাহান হাসাই কইছে, এখন এই লাশের খবর পুলিশে দিব, হেই ফাঁসব। এর থেকে লন চাচা, তাড়াতাড়ি লাশটারে বস্তা ভইরা দিকিতে ফেলাইয়া দিই, বাহিতে জায়গা। আমি আমার কলিজা কাঁপতেছে ভয়ে। হাসান, রশিদ ও নূরজাহান তিনজন মিলে লাশটাকে বস্তায় ভরে পানিতে ফেলে দেয়। নূরজাহানের বুদ্ধি করে গাড়ি থেকে পানি বোতল এনে পুরো রাস্তা ভিজিয়ে দেয়, যাতে অংশে ওরা দাঁড়িয়েছে হাতের পলিথিনগুলো সঙ্গে করে নিয়ে গেল, যাতে পুলিশ কিংবা অন্য কেউ তাদের খোঁজ না পায়। মাগরিবের আজান পড়েছে চারিপাশে। তখন রশিদের অটোরিকশা থামায় বটগাছের নিচে। নূরজাহান, হাসান ও রশিদ তিনজনে ভিজে গিয়েছে লাশটা পানিতে ফেলতে গিয়ে। রশিদ ভয়ে বারে বারে ঘাবড়ে যাচ্ছে। বেচারা এসব লাশের চক্করে কখনো ফাঁসেনি, এই প্রথম। হাসান পুরো রাস্তায় রশিদকে বুঝিয়েছে আজ যা হয়েছে তাদের কোনো দোষ নেই, তারা কেবল ওই লাশটার সাক্ষী ছিল। কয়েকজন লোক লাশটাকে দিঘিতে ফেলে গিয়েছে। রশিদ হাসানের কথা বুঝে তারপরেও ভয় পাচ্ছে, যদি পুলিশ তাদের খোঁজে আসে এখানে। হাসান তখন নূরজাহানের গাড়ি থেকে নামতে রশিদ ভয়ে কাচুমাচু করে পড়ল, এই লাশটা আমাকে কেটে ফেলাইতে পারে চাচা? কার এত ক্ষমতা থাকবার পারে যে 2 দিন পর পর মানু মাইয়া লাশ আমাকে গ্রামেই ফেলা যায়? নূরজাহান অটোরিকশা থেকে নেমে রশিদের কথা জবাবে বলে, আমার মনে হয় ওই সদাকর পরিবারের কেউ হইব, আমাকে গ্রামে ওরা ছাড়া আর কারোর এই ক্ষমতা নাই যে মানুষ খুন করব। কিন্তু চেয়ারম্যান বাড়ির পোলারা হকলে তো জেলে চাচা, তাইলে এখন মারব কেটা? রশিদের কথাটাও যৌতিক, ফেলে দেবার মতো নয়। সদাকর পরিবারের সবাই জেলে হলে আসলে মারবে কেন? এর মাঝেও নূরজাহান বলে, সদাকর পরিবারের সবাই জেলে হলেও হারুন সদাকর কিন্তু জেলে না। চেয়ারম্যান পরিবারের সকল ক্ষমতার উৎসই হচ্ছে হারুন সদাকর, আর হারুন সদাকর জন্য এমন 5টা লাশ রোজ নদীতে ভাসিয়ে দেওয়া কেউ ওনার অবধি পৌঁছাতে পারবে না রশিদ ভাই। এবার নূরজাহানের কথায় হাসান ও রশিদ দুজনে সম্মতি দিল। কথা আসলেই সত্য, সওদাগর পরিবারের লোকগুলো যত ক্ষমতা পায় তার সকল ক্ষমতার উৎসই হচ্ছে এই হারুন সওদাগর। হারুন সওদাগর আছে বলে আজও সওদাগর পরিবারে একটা ইটও কেউ পাকা করতে পারে না। রশিদ ঘৃণায় একদলা থুতু ফেলে বলে, হারামজাদা হালার পুত, শয়তানের হাঁটিগুলো একটাও মরে না, গেরামটাকেও আর শান্তি থাকে না। আচ্ছা চাচা, এখন জায়গা আমি, আপনারাও সাবধানে থাকেন। আইস কাজে লাশ দেখছি, ডরে আমার কলিজা কাঁপতাছে। আইস আর বাইর থাইকা বাইর হম না, ঘরে দরজা খিল দিয়া ঘরেই থাকুম, বউ বাচ্চাকে লইকা। রশিদ চলে গেল। হাসান 20 কদমের বাড়ির পথের রাস্তা ধরে সামনে হাঁটছেন, নূরজাহান পেছনে। আজান মাত্র শেষ হয়েছে। নূরজাহান বটগাছটা পেরোতেই হঠাৎ পেছন থেকে ডাকে কেউ, কোনে নূরজাহান? নূরজাহান চোখকে পেছনে তাকাতেই একজন বৃদ্ধা মহিলাকে লাঠি হাতে বটগাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে নূরজাহান চমকানো মুখোশটি স্বাভাবিক হয়, যেন বৃদ্ধা মহিলাটির সঙ্গে নূরজাহানের পূর্ব পরিচিত।
তাই নূরজাহান বৃদ্ধা মহিলাকে দেখো না দেখার মতো করে সামনে ঘুরে চলে যেতে চাইলে বৃদ্ধা মহিলাটি চোখের পলকে নূরজাহানকে মুখোমুখি দাঁড়িয়ে যায়। নূরজাহান খানিকটা চমকালেও পর মুহূর্তে বিরক্তি হয়। বৃদ্ধা মহিলা নূরজাহানের মুখের নেকাব টেনে মাথার উপরে ঠেকিয়ে বিদ্রুপ করে বলে, পোলাটারে কেন মারতাছোস? নূরজাহান বিরক্ত হয় বেশ। অনীহা নিয়ে বৃদ্ধা মহিলাকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলে, বিরক্ত করো না, তুমি চলে যাও। নূরজাহানের আরেক নাম ছলনাময়ী। মন করা কথা বানিও না, আমি তোমার কথা শুনবো না, বুঝেছ? তুই শেষমেশ রক্তের লোকা নিমক হারামি করলি, কেমনে পারলি নিজের মায়ের লোকে বেইমানি করতে? নূরজাহান বুক কাঁপল না? বৃদ্ধা মহিলাটি নূরজাহানের পেছনে থেকে ডেকে কথাগুলো বলে। নূরজাহান হঠাৎ ঘুরে তাকিয়ে বলে, এই জগতে কেউ কারো নয়। আর না, আমি আমার মায়ের মতো বোকা। আমি নিজের স্বার্থ দেখবো, তারপর মৃত মানুষের কথা ভাববো। আমার মা মরে গিয়েছে, মৃত মানুষের সাথে আবার কিসের বেইমানি? আমি কারোর সাথে বেইমানি করিনি, আমি শুধু নিজের প্রাপ্য সুখ বুঝে নিচ্ছি। আমার বাবা আমাকে বিয়ে দিয়েছেন আর আমি সুখে আছি। তুমি আমাকে আর জ্বালাতন করতে এসো না, যাও। সাবধান হইয়া যা নূরজাহান, এখনো সময় আছে, ভুল শুধরাইয়া ল, পরে কিন্তু কান্দিয়াও কুল পাবি না। জ্ঞান দিও না, তোমাকে আমার প্রয়োজন নেই, তুমি যাও। নূরজাহান বিরক্তিবোধ করলো। হঠাৎ হাসান উঁচু শব্দে নূরজাহানকে ডেকে বলে, আম্মা আপনি কার লোকে কথা কন? নূরজাহান কথার শব্দে হাসান দাঁড়িয়ে যায়। নূরজাহানকে একা একা দাঁড়িয়ে কথা বলতে দেখে তিনি এগিয়ে এসে প্রশ্নটা করেন। নূরজাহান আশেপাশে সূক্ষ্ম চোখে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে ফুস করে শ্বাস ফেলে বলে, কারোর সঙ্গে না আম্মা, বাড়িতে চলুন। হাসান দেখছে নূরজাহান একা একা কথা বলেছে, অথচ নূরজাহান ওনাকে কিছুতে বলতে চাচ্ছে না। হাসান নূরজাহানকে জোরাজোরি না করে নূরজাহানের কথা মতো বাড়ির পথে হাঁটে। পিছন ফিরে আর তাকালো না। হঠাৎ নূরজাহানের কানে কারো ফিসফিস শব্দ আসে। তোর ওই স্বার্থপরতা একদিন তোরে ধ্বংসের দুয়ারে দাঁড় করাইব নূরজাহান। সুখের ফোনটা নূরজাহানের পরের টেবিলে বাজছে। সুখ রাত ও আসানুর নূরজাহানের সঙ্গে বসা ঘরে বসে ছক্কা খেলছে। এখানে আসার পর থেকে রাত ও সুখের উল্লাসের শেষ নেই। আশানুরের সঙ্গে বেশ ভাব হয়েছে সুখে। নূরজাহানের উপস্থিতি সারাদিন আশানুরের সঙ্গেই দেখা যায় সুখ আর রাতকে। বসা করে সোফার সামনে খালি জায়গাটায় মাদুর বিছিয়ে আশানুর, নূরজাহান, রাতুল, নুহাস ও নদী একত্রে বসে লুডো খেলছেন। তারানুর খাঁচে দুপা তুলে পানের বাটা নিয়ে পান চিবোচ্ছে। সঙ্গে সখী ফুলবানো আজও ওনার সাথে বসে কথা বলছেন। ফুলবানো প্রায়শই তারানুরের সাথে রাত্রি যাপন করেন, আজও তাই। আজ শুক্রবার হয়, সাজিদ ও মাজিদ দুই ভাই একত্রে বাড়ি ফিরেছে। মাজিদ সপ্তাহের ছুটিতে বাড়ি ফিরলেও সাজিদ এসেছে বিশেষ উদ্দেশ্যে। তার পছন্দ আছে, সেটা হাসানের কাছে মাজিদকে দিয়ে অলরেডি দেওয়া হয়েছে। কাল সাজিদের জন্য মেয়ে পক্ষের বাড়িতে পার্টি দেখতে যাবেন হাসান, মাজিদ, সাজিদ ও তারানুর। শাহানা যাবে কিনা আপাতত বলা যাচ্ছে না, তবে ছেলের বিয়ে নিয়ে শাহানা অসন্তুষ্ট। সাজিদ ওনার পছন্দের ছেলে। আশানুরের বিয়ের আগে সাজিদকে বিয়ে করিয়ে বউ তুলবেন শাহানা, আর এই জন্য হাসান ও মাজিদ দৌড়াদৌড়ি করে পার্টিপক্ষের সকল খোঁজ খবর নিচ্ছে। খেলা ছেড়ে সুখ দৌড়ে আসে। ফোনের স্ক্রিনে রাদিল নামটা দেখে লাজুক হাসে। সেই দিনের পর সুখ রাদিলের সঙ্গে কথা হয়নি। দুই পরিবারের কাছে নিজের প্রেমের মিথ্যা বলেই সুখ গায়েব। লজ্জায় আর রাদিলকে ফোন দেয়নি, কারোর সাথেও হয়নি কথা এতদিন। আজ 3 দিন পর রাদিল নিজের সুখকে কল দিয়েছে। সুখ খানিকটা অস্বস্তিতে কল রিসিভ করে সালাম দিল। আসসালামু আলাইকুম রাদিল ভাই। রাদিলের সালাম উত্তর দিয়ে কমকমে আওয়াজে বলে, তুই ঢাকা আসবি কবে? আসবো না কেন? এমনভাবে বলছো যেন তুমি আমার অপেক্ষাতেই বসে আছো। হতেও তো পারে। রাদিলের সোজা সাপটা স্বীকারোক্তিতে সুখ অস্বস্তি আর লজ্জায় পড়ে যায়। এলোমেলো দৃষ্টিতে এদিক ওদিকে তাকায়, খাটের কিনারায় বসে বলে, তাহলে তানচিতে চলে আসো রাদিল ভাই। আমার এখানে অনেক ভালো লাগছে। এখানের পরিবেশ এত সুন্দর, জাস্ট পাগল করার মতো। ভালোই আশানুর, আপন, মান্না রোজ আমাকে আর রাতকে ঘুরতে নিয়ে যায়। কি যে সুন্দর। আর থানচি এলাকাটা, তুমি চলে আসো, সবাই মিলে মজা করব। রাদিল নিজে চেম্বারে বসা। আজ শুক্রবার, তার সাপ্তাহিক রোগী দেখার দিন। বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত টানা 5 ঘন্টা সে রোগী দেখে। মাঝে মধ্যে রোগীর চাপ বেড়ে গেলে তখন প্রায় 11টা-12টা বেজে যায়। আজ রোগীর চাপ বেশি পড়াতে আজ রাত 12টা বাজতেই পরে সে ফ্রি হতে পারে। এখন সন্ধ্যা 7টা, 20 মিনিট সময় বিরতি পেয়েছে নাস্তার জন্য। এই ফাঁকে সে সুখকে ফোন করেছে। সুখকে আজকাল বড্ড মিস করেছে। এক ঝলক দেখার জন্য মন বাকুল হয়ে আছে তার। মেয়েটা ঢাকায় নেই, তাকে আগুনে ফেলে থানচিতে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঢাকায় থাকলে রাদিল কাজের বাহানা দিয়ে হলেও ওই বাড়িতে গিয়ে সুখকে দেখে আসতো। রাদিল বিদ্রুপ কণ্ঠে বলল, আমার ডিউটি আছে, আসতে পারবো না। তাছাড়া আমি অন্যের শ্বশুরবাড়িতে যাই না, নিজের শ্বশুরবাড়ি হলে ভাবতাম। তুমি তোমার শ্বশুরবাড়িতে যেতে চাও না রাদিল ভাই? হ্যাঁ, বউ থাকলে অবশ্যই যেতাম। রাদিল কথাটা বলে চেয়ারে গা এলিয়ে দেয়, চোখে মুখে একটা সন্তুষ্টির রেশ। সুখ তাকে কতভাবে জ্বালিয়েছে, এখন সুযোগ আছে তার। এবার সেও বোঝাবে। রাদিল চৌধুরীও কম না। রাদিলের কথায় সুখ লজ্জায় মাথা নুইয়ে যায়, মুখে লাজুক হাসি। পা দিয়ে ফ্লোরে আঁকুবুকি করে সুখ বলে,
তাহলে আমাকে 1 মিনিট সময় দাও রাতিল ভাই, আমি 5 মিনিট পর আসতেছি। সুখ 1 মিনিট সময় চাওতে রাতিল বিচলিত হয়ে উঠে বসল। এই সুখের 1 মিনিট সময় মানে রাতিলের জন্য গজব। রাতিল তাড়াহুড়ো করে সুখকে থামিয়ে বলে, ক্ষমা করবই, তোর এই 1 মিনিট আমার সময় আমার বুকের ব্যথা বাড়িয়ে দেয়। তোর জন্য আমি এমনি হার্টের রোগী হয়ে যাচ্ছি দিন দিন। তুমি এত একটা জাতা, আমার মন বোঝো না, খালি উল্টো বোঝো। তোর মন বুঝতে গিয়ে আমি কাউকে আর মুখ দেখাতে পারি না সুখ। তুই আমাকে বড়দের মাঝে ভাসিয়ে দিয়েছিস। আমার বাড়ি, তোর বাড়ি, যেখানেই যাই সবাই খালি আমার মুখের দিকে তাকিয়ে থাকে, আর নয়তো মিটমিট হাসে। কিছু না করেও তোর জন্য চোরের মতো ঘুরে বেড়াই, আর তুই ওইখানে বসে মজা নিচ্ছিস। সুখ হাসে, পা দোলাতে দোলাতে দুষ্টুমি করে বলে, তাহলে আমি একটা সমাধান দেই রাতিল ভাই। এখন তুমি সবাইকে ফোন করে বলি যে আমি তোমাকে নিয়ে মজা করেছি, আসলে আমাদের মাঝে তেমন কোনো সম্পর্ক নেই, সব মিথ্যে নাটক। রাতিল বিরক্ত হয়, পুনরায় চেয়ারে পিঠে ঠেকিয়ে দেওয়ালের এসিটার সাথে তাকিয়ে কপালের চুলগুলো ঠেলে পেছনে দিতে দিতে বলে, আমাকে মাঝপথে এনে তুই চলে যাবি, সেটা তো হবে না সুখ, আমি তা মানব না। তুই বউ হলে আমারই হবে, রাতিল চৌধুরী সুন্দর বউ। এই প্রথম রাতিল নিজের থেকে সুখকে বউ ডেকেছে। সুখ দুষ্টু হলেও এসব কথাই অভ্যস্ত নয়। দুজনের অদৃশ্য সম্পর্কটাও নতুন নতুন। সুখ লাজ লজ্জা ঠাস করে কল কেটেই বিছানায় ডুজিয়ে পড়ল, বালিশে মুখ গুছে চোখ মুখ খিচে নাই। সুখের জীবনে হঠাৎ এত লজ্জা কোথা থেকে আসলো আশ্চর্য। বিগত 2 দিন ধরে তনিমা কলেজ শেষ করে রিফাতের কাছে পড়তে আসছে। কলেজের ভেতরে স্টুডেন্ট পড়ানোর নিয়ম নেই, কড়া নিষেধাজ্ঞা আছে কলেজ কমিটির। তাছাড়া তনিমাকে টিচার্স কক্ষে বসিয়ে পড়ানোটাও দৃষ্টিকটু, তাই রিফাত তনিমাকে কলেজ লাইব্রেরিতে বসিয়ে পড়ায়। বিগত 2 দিন তনিমাকে পড়িয়ে রিফাত যতটুকু বুঝেছে মেয়েটা পড়াশোনায় বেশ মনোযোগী। আর রিফাত পড়াশোনার সময় শুধু পড়াশোনা নিয়েই থাকে, আশেপাশেও তাকায় না, মনোযোগ নষ্টও করে না। স্টুডেন্ট ভালো আর মনোযোগী হলে সকল টিচার্সই সেই স্টুডেন্টকে পড়িয়ে আরাম পায়। তখন তনিমা এক সাবজেক্ট বেশ শেষ করে অপর সাবজেক্ট খুলে বসতে পড়ল। পড়তে পড়তে স্বামী হিসেবে তখন রিফাতের দিকে ফিরেও তাকায় না তনিমা। আর তনিমার এই দিকটা বেশ ভালো লাগে রিফাতের, কিন্তু এই একটা কারণ তনিমাকে রিফাতের মনে ঠাঁই দেওয়ার জন্য যথেষ্ট নয়। গোল টেবিলের দুপাশে বসে দুজন, তনিমা খাতায় লিখছে, অপর পাশে চেয়ারে বসে রিফাত তা দেখছে। রিফাতের লুকোচুরি দৃষ্টি বারবার ঘুরে যাচ্ছে তনিমার ক্লান্ত মুখে। তনিমার মনোযোগ খাতায় থাকলেও সে টেবিলের নিচ দিয়ে পা নাড়াচ্ছে। সেই পা বারবার বাড়ি খাচ্ছে রিফাতের পায়ের সঙ্গে। তনিমা স্বভাববশত কাজটা করেছে। রিফাত কার পাকিয়ে টেবিলের নিচে তনিমার পা নাচানো দেখে সে আস্তে করে নিজের পাটা সরিয়ে নেয়। তনিমাকে পড়ানোর সময় এই একটা সমস্যার ফেস করতে রিফাত কখনো বই বা খাতা কলম দেওয়া নেওয়া নিয়ে দুজনের হাতে হাতে স্পর্শ লেগে যাচ্ছে। আবার তনিমা নিজের অজান্তেই কখনো কখনো রিফাতের পায়ে পা রেখে দিচ্ছে। পরে অবশ্য বুঝতে পারলে সরি বলে হাত দিয়ে সালামও করছে। এখন আবারও পা নাচাচ্ছে, তার উপরে পায়ের সঙ্গে বাড়ি দিয়ে। কিছুক্ষণ আগে রিফাত তনিমার খাতায় লিখে কেমিক্যাল ফর্মুলা বুঝিয়েছে তনিমাকে। ছোট টেবিল হওয়ায় মাঝের জায়গায় কম, তাই দুজনের টেবিলে বই খাতার উপরে ঝুঁকেছিল। রিফাত স্বাভাবিকভাবেই ঝুঁকে খাতায় লিখছিল, যতটা ঝুঁকে খাতায় লিখতে হয় ততটুকুই। কিন্তু তনিমা টেবিলের উপরে দুহাত রেখে একটু বেশি ঝুঁকে যায়, যার জন্য তনিমার মাথা রিফাতের মাথার কপালে বাড়ি খায়। বিষয়টি অনাকাঙ্ক্ষিত। তনিমা কয়েকবার সরি বলেও ফেলেছে, কিন্তু রিফাত বিভ্রান্তিতে পড়েছিল কাল। রিফাত হঠাৎ তনিমাকে ডেকে বলে, আজকে আপনার সাথে ক্লাসে বসা ছেলেটি কে ছিল তনিমা? তনিমার স্বাভাবিক উত্তর এলো তখনই। খাতা থেকে দৃষ্টি না সরিয়ে মনোযোগ সহকারে লিখতে লিখতে বলে, আমার ফ্রেন্ড পলাশ। এই ছেলেটা ছিল না সেই দিন যেদিন মারিত আপনার ভাইকে রাস্তায় মেরেছিল? তনিমা রিফাতের কথা শুনেছে, তবে মনোযোগ দিচ্ছে না। তনিমা মাথা নাড়িয়ে ছোট করে সম্মতি দিয়ে বলে, ওই ছেলে সেদিন ছিল। আপনার কি স্কুল থেকে পরিচিত? না, আমরা একই এলাকার মানুষ, পাশাপাশি বাড়ি, প্রতিবেশী বলতে পারেন। আপনি যে বিবাহিত ছেলেটা জানে? না। আপনার বন্ধু, অথচ আপনার বিয়ের সম্পর্কে বিয়ের কথাটা জানে না? আশ্চর্য। ও জানলে রিস্ক, আমার সংসার ভাগতে চাইবে, ফাজিল বলা। রিফাতের কপাল কুঁচকে গেল। তনিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি হলো, অথচ তনিমা রিফাতকে দেখছে না। সে লেখায় মনোযোগী, খুব স্বাভাবিকভাবে রিফাতের কথায় উত্তরেও দিচ্ছে। রিফাত যে তনিমার বন্ধু পলাশকে নিয়ে মাইন্ড করতে পারে সে খেয়ালও করছে না। রিফাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনার বন্ধু আপনার সংসার ভাঙতে চাইবে কেন? ওর কি লাভ এতে? ও আমাকে পছন্দ করে, সেজন্য আমার বিয়ে হোক ও চায় না। বলেছে এই বছরই নাকি আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। রিফাত ভারী আশ্চর্য হচ্ছে, হতবাক গলায় বলল, আর আপনি কি বলেছেন? আমি বলেছি আপনার কাছে বিয়ের প্রস্তাব দিতে। আমার কাছে? বিয়ের পর মেয়েদের অভিভাবক তো আর তার স্বামী হয়। বর্তমানে আমার অভিভাবকও আপনি, সেজন্য ওকে বলেছি আপনার কাছে বিয়ের প্রস্তাব দিতে। রিফাত নড়ে চড়ে বসে। তনিমার কথাগুলো তার ভালো লাগছে না, অস্বস্তিকর লাগছে। রিফাত বলে, আপনি কি চান তনিমা? আপনার বন্ধুকে পছন্দ করেন? আমার পছন্দ অপছন্দ কিংবা চাওয়া এখানে ম্যাটার করে না। যদি করতো তাহলে আমি আজ স্বামীর ঘরেই থাকতাম, বাপের বাড়ি নয়।
তনিমা সরাসরি খোঁচাটা রিফাতকে দিয়েছে। সেটা বুঝতে দেরি হয়নি রিফাতের। এতক্ষণে রিফাতের পলাশকে নিয়ে কথা বললে যে অস্থিরতা ভিতরে কাজ করছিল, তনিমার খোঁচাটাই সেটা ভালো লাগছে। তনিমা রিফাতকে খোঁচা দিয়ে হলেও সে পলাশকে নয়, বরং রিফাতকে নিজের জন্য বেছে নিচ্ছে। রিফাত এবার খানিকটা শান্ত হয়ে বসে। আমি তো আমার বউকে বিয়ে দেব না তনিমা। এবার তনিমার মনোযোগ নড়েছে। চোখ তুলে সামনে তাকাতেই দুজনে চোখাচোখি হয়। রিফাত আজ দৃষ্টি সরায় না। তনিমা কয়েক সেকেন্ড রিফাতের সেই দৃষ্টির দিকে তাকিয়ে নিজের দৃষ্টি সরিয়ে দেয়। খাতার দিকে তাকিয়ে ছোট গলায় বলে, তাহলে ওইটা ওকে বলে দিন। আমার যা বলার সেটা আমি দেখে নেব। আপনি আজকের পর আপনার কোনো ছেলে বন্ধুর সঙ্গে চলাফেরা করবেন না তনিমা। কেন? আপনার স্বামীর পছন্দ নয় তাই। এবার লজ্জা ও অস্বস্তিতে চেয়ে গেল তনিমার চোখমুখ জুড়ে। একটা অনিশ্চিত সম্পর্ক অবশেষে নিশ্চিন্তের পথে হাঁটছে। তনিমা মাথা নুইয়ে সম্মতি দেয়, কিন্তু মুখে কিছু বলে না। রিফাত দৃষ্টি ঘুরিয়ে দেখে তনিমার সেই লাজলজ্জিত মুখটা।